স্বাগত আজকের এপিসোডে। আজ বলবো মার্কিন আগ্রাসন, ঢাকা থেকে কারাকাসের গল্প। মাদুরোকে তুলে আনার কথা মনে আছে তো? তাকে তুলে আনার পর পশ্চিমা মিডিয়ায় ট্রাম্পের বাহবা নিয়ে যে উল্লাস চলছে বা চলেছিল, তাতে মনে হচ্ছিল আমেরিকান সাম্রাজ্যবাদ বুঝি আবার তার পুরনো দিনের দাপট ফিরে পেয়েছে। কিন্তু ভূরাজনীতির বাস্তবতা ঠিক উল্টো কথা বলে। টিম মার্শাল যেমন বলেছেন, এই ধরনের সামরিক অভিযান আসলে প্যাক্স আমেরিকার মৃত্যু ডেটল। যে সাম্রাজ্যবাদকে কূটনীতি ছেড়ে রাবার বুলেটের ভাষায় কথা বলতে হয়, সেই সাম্রাজ্যবাদ আর আধিপত্য ধরে রাখতে পারে না। ইতিহাস আমাদের শেখায়, শক্তিশালী সাম্রাজ্যের নগ্ন সামরিক শক্তি প্রদর্শনের প্রয়োজন পড়ে না। তার কম্পারাডর বুর্জোয়া, তার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, তার বহুজাতিক কর্পোরেশনগুলো নিজেরাই কাজ সেরে ফেলে। IMF, বিশ্বব্যাংক, WTO এগুলো কেবল অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, এগুলো সাম্রাজ্যবাদের কাঠামোগত শোষণযন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তথাকথিত রুলস বেসড ওয়ার্ল্ড অর্ডারের নামে তৃতীয় বিশ্বকে পদ্ধতিগতভাবে লুট করা হয়েছে, ঋণের ফাঁদে ফেলে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম চাপিয়ে দিয়ে প্রাকৃতিক সম্পদের উপর কর্পোরেট দখল কায়েম করে। কিন্তু এই ব্যবস্থায় এখন ফাটল ধরেছে। লাতিন আমেরিকার পিঙ্ক টাইড, এশিয়ার চীনের অর্থনৈতিক উত্থান, আমেরিকায় ফ্রান্স বিরোধী জাগরণ, সব মিলিয়ে এক মেরু বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই আজ আমেরিকার সামনে আর সূক্ষ্ম কৌশলের বিলাসিতা নেই, খোলাখুলি সামরিক হস্তক্ষেপই তাদের শেষ ভরসা। ভেনেজুয়েলার তেল দখলের অর্থনীতিটা দেখলেই পরিষ্কার হয়। সাধারণ আমেরিকানদের বলা হচ্ছে এতে পেট্রোল সস্তা হবে, অর্থনীতি চাঙ্গা হবে। বাস্তবতা ঠিক উল্টো। ইরাক যুদ্ধের খরচ ছিল 2003 থেকে 2011 সাল পর্যন্ত প্রায় $2 ট্রিলিয়ন। ব্রাউন ইউনিভার্সিটির কোস্ট অফ ওয়ার প্রজেক্ট অনুযায়ী দীর্ঘমেয়াদে এই ব্যয় দাঁড়াবে $6 ট্রিলিয়ন। সেই টাকা গেছে কোথায়? হ্যালিবার্টন, ব্ল্যাক ওয়াটার, কেপিআরের মতো প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টরদের পকেটে। এক্সন মোবিল, শেভরন, BP তেল জায়ান্টদের দখলে গেছে সম্পদ। আর খরচের বোঝা চাপানো হয়েছে মার্কিন শ্রমজীবী মানুষের ঘাড়ে করের মাধ্যমে। এটাই পুঁজিবাদের অমোঘ সূত্র। মুনাফা ব্যক্তি মালিকানায়, ক্ষতি সামাজিকরণ। ভেনেজুয়েলাতেও একই খেলা হবে। পেন্টাগনের বাজেট অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চলবে সেনা মোতায়েন, অস্ত্র সরবরাহ, ঘাঁটি নির্মাণ। আর মুনাফা তুলবে তেল কোম্পানি, আর তেলের মুনাফা তুলবে লকহিড মার্টিন, লেথিওন, নর্থ্রপ গ্রুম্যানের মতো অস্ত্র জায়ান্ট ও তেল কর্পোরেশনগুলো। সাধারণ আমেরিকানদের সন্তানরা মরবে যুদ্ধে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর বাজেট কাটা পড়বে। মার্কিন সাম্রাজ্যবাদ শুধু তৃতীয় বিশ্বকেই নয়, নিজের শ্রমিক শ্রেণীকেও শোষণ করে এভাবেই। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে আলাদা করে দেখা যাবে না। 2024 সালের জুলাই মাসে যা ঘটেছে তাকে যারা অভ্যুত্থান বলে, তারা হয় ইতিহাস পড়েনি, নয়তো সচেতনভাবে সাম্রাজ্যবাদের ভাষায় কথা বলছে। গণ অভ্যুত্থানে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব থাকে, কৃষকের অংশগ্রহণ থাকে, শোষিত জনগণের নিজস্ব দাবি থাকে। জুলাইয়ের ঘটনায় কি তা ছিল? মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও NEDর অর্থায়ন, জামাত শিবিরের ক্যাডার মোবিলাইজেশন, সেনা নেতৃত্বের একাংশের সমর্থন আর বুর্জোয়া মিডিয়ার লাগাতার প্রোপাগান্ডা। এটাই ছিল একটি ক্লাসিক কালার রেভলিউশন, ইউক্রেন, জর্জিয়া, লিবিয়ার পুনরাবৃত্তি। এই প্রক্রিয়ার কেন্দ্রে আনা হলো ইউনুসকে। ইউনুস কোনো নিরপেক্ষ সভ্য সমাজের প্রতিনিধি নন। তিনি একজন মহাজন, যিনি মাইক্রো ক্রেডিটের নামে দারিদ্র্যকে পুঁজিকরণ করে ধনী হয়েছেন। গ্রামীণ দরিদ্র নারীদের সুদের জালে আটকে রেখে তাকে বিশ্বব্যাংক নব্য উদারবাদের পোস্টার বয় বানিয়েছে। নোবেল পুরস্কার পশ্চিমা সাম্রাজ্যবাদ বা তার দালালদের পুরস্কৃত করে এভাবেই। কিসিঞ্জার পেয়েছে শান্তিতে নোবেল, ভিয়েতনামে গণহত্যার নীল নকশা এঁকে। ওবামা পেয়েছে, আর ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে বেসামরিক মানুষ হত্যা করেছে। ইউনুসের এই অনির্বাচিত সরকার এখন কি করছে? প্রথমত, তারা নির্বাচন দিতে চায় না, কারণ গণভোটে তাদের কোনো সামাজিক ভিত্তি নেই। দ্বিতীয়ত, শ্রমীয় আইন শিথিল করার পরিকল্পনা, যাতে বিদেশি পুঁজি এসে শ্রমিকদের আরও নির্দয়ভাবে শোষণ করতে পারে। তৃতীয়ত, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ রাখার চেষ্টা। চতুর্থত, পরিকল্পিত ভারত বিরোধী মেরুকরণ, যা আসলে দক্ষিণ এশিয়ায় চীন বিরোধী মার্কিন কৌশলের অংশ।
বাংলাদেশ ছিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশীদার। এখন সেসব প্রকল্প বন্ধের ছক চলছে। প্রথমত, সংখ্যালঘু নিপীড়ন, যা বিচ্ছিন্ন দাঙ্গা নয়, বরং প্রোগ্রামের চরিত্র ধারণ করে। উদ্দেশ্য একটাই, সামাজিক ঐক্য ভেঙে পরিচয় ভিত্তিক রাজনীতি চাপিয়ে দিয়ে শ্রেণী সংগ্রাম দুর্বল করা। ইউনূস সরকারের অর্থনৈতিক দিক নির্দেশনাও স্পষ্ট। IMF এর সাথে নতুন ঋণ চুক্তি, ভর্তুকি কমানো, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারীকরণ, বিদ্যুৎ, গ্যাস, বন্দর কর্পোরেট লুটেরাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা। পদ্মা সেতু, মেট্রো রেল, যা জনগণের অর্থে নির্মিত, সেগুলো প্রাইভেট সেক্টরে তুলে দেওয়ার নীল নকশা। এই ব্যবস্থায় কারা লাভবান? কম্পাউন্ডার বুর্জুয়া শ্রেণী, দুর্নীতিবাজ সামরিক আমলা, NGO মাফিয়া আর সর্বোপরি মার্কিন সাম্রাজ্যবাদ, যারা চায় তাদের পুতুল ইউনূস ক্ষমতায় থাকুক, কারণ নির্বাচিত সরকার মানেই অনিশ্চয়তা। কিন্তু ইতিহাসের রায় একটাই, সাম্রাজ্যবাদ কখনো চিরস্থায়ী নয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভেঙেছে, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ধসে গেছে, আমেরিকান সাম্রাজ্যবাদও শেষ হবে। ভেনিজুয়েলায় যা হচ্ছে তা তার মরণ যন্ত্রণা। ইরাক, আফগানিস্তানে $1 ট্রিলিয়ন ঢেলেও শেষ পর্যন্ত তাদের পালাতে হয়েছে। ভেনিজুয়েলাতেও একই পরিণতি অপেক্ষা করছে। আর বাংলাদেশ, এই অনির্বাচিত শাসন, এই ইউনূস মার্কিন আঁতাত বেশি দিন টিকবে না। জনগণ একবার বুঝে গেলে, একবার শ্রেণী সচেতনতা জাগলে, কোনো সামরিক বুট, কোনো বিদেশি পুতুল সরকারই তাদের দাবিয়ে রাখতে পারবে না। কারণ ইতিহাস থেমে থাকে না, এটা এগোয়, শোষিত মানুষের দিকেই আগে। হ্যাঁ, একটি কথা হতে পারে নির্বাচন নিয়ে, যে তাহলে নির্বাচন কেন হচ্ছে? নির্বাচন তখনই হবে যখন এই যে নতুন যে সরকার, সে সরকার যদি মার্কিন প্রতি সরকার হয়, সে সরকার যদি মার্কিনদের মনোপুত সরকার হয়, তাহলেই বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব। কিন্তু না, সেই নির্বাচনের মাধ্যমে যদি মার্কিন আধিপত্যবাদ বাংলাদেশে চেপে বসে, তা নিয়েও হতাশ হওয়ার কিছু নেই। কারণ বলেছি যে ইতিহাস সবসময় শোষিত মানুষের দিকে এগোয়। দর্শক, শেষ করলাম আজ। দেখা হবে আগামী এপিসোডে। সেই পর্যন্ত হিডেন স্টোরিজ নিউজের সঙ্গেই থাকুন।